वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। अथ त्रयोदश अध्यायः क्षेत्रज्ञविभागयोग। अर्जुन उवाच प्रकृतिं पुरुषं चैव क्षेत्रं क्षेत्रज्ञमेव च एतत् वेदितुमिच्छामि ज्ञानं ज्ञेयं च केशव। श्रीभगवानुवाच इदं शरीरं कौन्तेय क्षेत्रमेत्यभिधीयते एतत् यो वेत्ति तं प्राहुः क्षेत्रज्ञ इति तत्विदः। क्षेत्रज्ञं चापि मां विद्धि सर्वक्षेत्रेषु भारत। क्षेत्रक्षेत्रज्ञयो ज्ञानं यज्ज्ञानं मतं मम तत्क्षेत्रं यच्च यादृक् च यत् विकारी यतश्च यत् स च यो यत् प्रभावस्य तत्समासेन मे शृणु। ऋषिभिर्बहुधा गीतं छन्दोभिर्विविधैः पृथक् ब्रह्मसूत्रपदैश्चैव हेतुमतभिर्विनिश्चितैः महाभूतान्यहङ्कार बुद्धिरव्यक्तमेव च इन्द्रियाणि दशैकञ्च पञ्चचेन्द्रियगोचरा इच्छा द्वेष सुखं दुःखं संघातश्चेतना धृति एतत् क्षेत्रं समासेन सविकारमुदाहृतम् अमानित्वम् अदम्भित्वम् अहिंसा शान्तिरार्जवम् आचार्योपासनं शौचं स्थैर्यमात्मा विनिग्रहः इन्द्रियार्थेषु वैराग्यम् अनहङ्कार एव च जन्म मृत्यु जरा व्याधि दुःख दोषानुदर्शनम् अशक्तिरनभिसंग पुत्रदार गृहादिषु नित्यं च समचित्तत्वम् इष्टानिष्टोपपत्तिषु। শ্রীমদ্ ভগবত গীতার ত্রয়োদশ অধ্যায় হলো ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। এই অধ্যায়টি বা অন্যান্য অধ্যায়ও কিভাবে পাঠ করতে হয় এটি আমরা যেহেতু প্রভাতিতে নিয়মিত পাঠ করছি, ফলে আশা করছি আপনাদের এই অধ্যায়টি বা অন্যান্য অধ্যায় পাঠ করতে খুব একটা অসুবিধে হচ্ছে না। অনেকে ঠিক মতো পাঠ করা শিখে গিয়েছেন বা পাঠ করছেন। এটি এই জন্য বললাম যে এখন আমরা পাঠের দিকে বেশি জোর দিচ্ছি না, এখন এর অর্থ নিয়ে বা এর ব্যাখ্যা নিয়ে ভাবব।
যেহেতু এর পাঠটি নিয়ে আমরা আলাদা একটি লাইভ করে থাকি, সেখানে নিশ্চয়ই আপনারা এর কিভাবে সঠিক পাঠ করতে হয় সেটি নিশ্চয়ই জেনে যাচ্ছেন বা জেনে গিয়েছেন। ত্রয়োদশ অধ্যায় হলো ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ। এর আগের দিন যা আলোচনা হয়েছে আমরা একটু রিক্যাপ করে নিই, তারপর আমরা আবার নতুন জায়গায় ফিরে আসব। এই অধ্যায়টির নামই হলো ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ। খুব স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে যে ক্ষেত্রই বা কি আর ক্ষেত্রজ্ঞই বা কাকে বলে, কারণ যা এই অধ্যায়ের শিরোনাম ভাবে ব্যবহার করা হয়েছে সে কথাই এই অধ্যায়ে বলা হবে, এবং সেই জন্যই অধ্যায়টির নাম রাখা হয়েছে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাজ্য। এখন কেউ কেউ আজকে এই অধ্যায়টি যেহেতু পাঠ হয়েছে প্রশ্ন করেছেন যে আমাদের বইতে শ্রী ভগবানুবাচ থেকে শুরু হয়েছে, আর আপনার বই থেকে অর্জুনবাচ শুরু হয়েছে। এখন এটি আমরা আগের দিন আপনাদের বলেছিলাম যে 1 নম্বর যে শ্লোকটি অর্থাৎ অর্জুনবাচ যে শ্লোকটি, এইটি কোনো কোনো এডিশনে নেই, কিন্তু এই শ্লোকটি কোনো কোনো এডিশনে রয়েছে বলেই আমরা সেটিকে আলোচনার মধ্যে রেখেছি বা এখানে ব্যাখ্যা করছি। কিন্তু এই শ্লোকটি আচার্য শঙ্কর এর ভাষ্য রচনা করেননি, তিনি এটিকে তার ভাষ্যের ভেতর থেকে বাদই রেখেছেন। কিন্তু এই শ্লোকটির যে গ্রহণ করা যুক্তিযুক্ত সে বিষয়ে আমরা আগের দিন বলেছি। কারণ ভগবান ও ওয়াচ থেকে যদি শুরু হয় তাহলে ভগবান যে কথাগুলো বলছেন সেই কথাগুলো অর্জুনের জিজ্ঞাসার উত্তরে যে বলছেন বা অন্যান্য অধ্যায়ে এরকম যে একটা কনসিকোয়েন্স রয়েছে, এটা কিন্তু এখানে ঠিকভাবে বোঝা যাবে না। মনে হবে যে ভগবান কেন হঠাৎ করে এই কথাগুলো বলছেন। সেই জন্যে এই শ্লোকটি যিনি এখানে দিয়েছেন তিনিও যা তা যে সে লোক নয়, যে এমন কেউ একটা ঢুকিয়ে দিয়েছে ও ওখানে একটা মাস্টারমশাই ছিল, এরকম ব্যাপার নয়। তিনি অত্যন্ত একজন আচার্য পুরুষ, তিনি এটি এর সঙ্গে দিয়েছেন এবং এটি যথার্থ রূপে ঠিকঠাকই আছে। ফলে যে এডিশনে আপনারা পাচ্ছেন না সেটা পাচ্ছেন না, কোনো কোনো বইতে এভাবে ছেপেছে, কিন্তু এটা গ্রহণ করলে কোনো দোষ হচ্ছে না। ভাবুন যে এই শ্লোকটি পড়লে বিরাট একটা কিছু ক্ষতি হয়ে যাবে, তা হবে না। বরং এই শ্লোকটির তাৎপর্য হচ্ছে এই যে অর্জুন প্রশ্ন করছেন প্রকৃতি এবং পুরুষ, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ আর জ্ঞান জ্ঞেয় এইগুলো কি বা কাকে বলে আমি এ বিষয়ে জানতে চাই। এতৎ বেদিতুম ইচ্ছামি। তিনি যে জানতে চান এই প্রসঙ্গ উল্লেখ করার পরেই একমাত্র ভগবান ওয়াচ যে শ্লোকটি এটি তাৎপর্য বহন করে, তাই ভগবান এর উত্তরগুলো বলেছেন। আশা করি বুঝতে পেরেছেন কেন কোনো কোনো এডিশনে এটা নেই বা কোথাও এটা রয়েছে। আমরা এর আগের দিন এই বিষয়গুলো আলোচনা করেছি। তাহলে এই অধ্যায়ে অর্থাৎ ত্রয়োদশ অধ্যায়ে ভগবান যে বিষয়ে আলোচনা করবেন বা কথা বলবেন অর্জুনকে উপলক্ষ করে, সেগুলো হলো মোট 3টি অথবা 6টি জিনিস। 3টি কেন বললাম? 3 জোড়া, মানে প্রকৃতি কাকে বলে, পুরুষ কাকে বলে, আবার ক্ষেত্র ক্ষেত্রজ্ঞই বা কি, এবং জ্ঞানম জ্ঞেয়ম, জ্ঞান কি আর জ্ঞেয় কি। এই 6টি জিনিস এই অধ্যায়ে আলোচনা করা হবে, এবং সেই কারণের জন্যই অর্জুনের এই প্রশ্ন এবং তার উত্তর ভগবান দিচ্ছেন এই অধ্যায়ে। দেখুন এই যে শব্দগুলো এগুলোকে আমরা বলি টেকনিক্যাল ওয়ার্ড, পরিভাষা, কারণ এই শব্দগুলো একটা বিশেষ অর্থে ব্যবহার করা হয়েছে। আপনি প্রকৃতি এই শব্দটি যখন পড়বেন এক এক
বিষয়ে বা এক একটি সাবজেক্টে এক এক রকম করে এই শব্দটিকে ব্যবহার করা হয়েছে। আপনি প্রকৃতি বিজ্ঞান পড়ছেন, এখানে প্রকৃতি বিজ্ঞানের একরকম প্রকৃতি। আবার যখন আপনি রোগীর প্রকৃতি কি রকম, নেচার, এটা তার নেচার অর্থে বোঝাচ্ছে। ফলে প্রকৃতি শব্দটি এক এক সময় এক এক জায়গায় এক একটি আলোচনার ক্ষেত্রে তার এক এক রকম অর্থ বহন করে। এই টেকনিক্যাল ওয়ার্ডগুলো ঠিক এই রকম। তাহলে ক্ষেত্র কাকে বলে, ক্ষেত্রের সম্বন্ধে আপনার ধারণা নিশ্চয়ই আছে, কিন্তু এটি কি সেই অর্থে ব্যবহার করা হয়েছে নাকি অন্য কোনো অর্থে ব্যবহার করা হয়েছে, এটা আপনাকে জানতে হবে। সেই জন্যই আমরা এই অধ্যায়টি, আর যদি আপনি কেবল পড়ে যান তাহলে বুঝতে পারবেন না, বুঝে না আমি তো বুঝে গেলাম, এটা না, ঠিক বুঝতে আপনি পারবেন না। কারণ যদিও আপনার হয়তো অনেক বিষয় পড়ার রয়েছে, তবুও এটা বুঝতে গেলে আপনাকে ঠিকমতো ওইভাবে ওই বিষয়ে যেতে হবে, তবেই আপনি এর টেকনিক্যাল ওয়ার্ডগুলো ধরতে পারবেন। এটা সব শাস্ত্রেই রয়েছে, সব বিদ্যাতেই রয়েছে, যে কোনো বিষয় আপনি পড়তে চান এটা হবে। দেখুন এখন আপনার মনে পড়ছে যে শব্দটি, ধরুন ব্লুটুথ। ব্লুটুথ মানে টুথ যেটা ব্লু, এর অর্থ হবে হবে না? আপনি ব্লুও জানেন, টুথও জানেন, কিন্তু ব্লুটুথটা সম্পূর্ণ আলাদা অর্থ। ব্লুটুথটা এই জন্য বললাম, সবাই এখন ব্লুটুথটা জানে, কিন্তু দেখুন ব্লুটুথ বললে আপনার ব্লু আর টুথ কোনোটাই একসঙ্গে যায় না। তাই টেকনিক্যাল ওয়ার্ডগুলো আলাদা করে তার অর্থ বহন করে, এটা আমাদের জানতে হবে। ঠিক একই রকম ভাবে তাহলে এখানে যে 6টি শব্দ বলা হয়েছে সেগুলো কি কি? একটা হলো প্রকৃতি, আর একটি হলো পুরুষ। তাহলে প্রকৃতি কাকে বলে, পুরুষই বা কি অর্থে ব্যবহার করা হয়, ক্ষেত্র কাকে বলে, ক্ষেত্রজ্ঞই বা কি, এবং জ্ঞান জ্ঞেয় কি, এইগুলো এই অধ্যায়ে আলোচনা হবে। তার মধ্যে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ এই শব্দটিকে দিয়ে এই অধ্যায়ের নামকরণ করা হয়েছে। ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ, ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ। তাহলে মোটামুটি রাফলি আমরা এটা বুঝতে পারলাম যে এই জগৎকে বিশ্লেষণ করতে গিয়ে বেদ উপনিষদ যে সমস্ত শব্দগুলো প্রয়োগ করেছেন, সেগুলো আমরা দেখতে পাচ্ছি দুটো জিনিস মোটামুটি এরা এনেছেন। কখনো সেটাকে প্রকৃতি বলছেন, পুরুষ বলছেন, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বলছেন, চেতন জড় বলছেন, এইভাবে এটাকে বিশ্লেষণ করার চেষ্টা করেছেন। ঠিক ওই জিনিসটি এখানেও বলা হয়েছে। 3টে শব্দ, তাহলে আমরা 3 জোড়া শব্দ বলবো কি, তাহলে পুরুষ, প্রকৃতি, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ, জ্ঞান জ্ঞেয়। নিশ্চয়ই মনের মধ্যে ঢুকে গেছে, বারবার বলছি, বারবার শুনলে কি হবে, মনের মধ্যে নিশ্চয়ই ঢুকে যাবে। বিষয়টি তাহলে কি হলো, 3 জোড়া শব্দ। আরেকবার বলে দিই, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ, তারপরে পুরুষ প্রকৃতি, আরেকটি হলো জ্ঞান জ্ঞেয়। হয়েছে? এবারে নিশ্চয়ই আপনার জানতে ইচ্ছে করবে এগুলো কাকে কি বলা হয়, এই যে ডেফিনিশন গুলো কোনটা কোন অর্থে বা কি অর্থে ব্যবহার করা হয়েছে। সেই জন্য দেখুন 2 নম্বর শ্লোকে বা কারো কারো বইতে 1 নম্বর থাকবে, যেখানে যা থাক না কেন, শ্রী ভগবানুবাচ। ভগবানুবাচ মানে ভগবান বলছেন। তো ভগবান কি বলছেন? ইদম শরীরম কৌন্তেয় ক্ষেত্রম ইতি অবিধীয়তে। তো এইটাকে তুমি জানবে, ইদম শরীরম ক্ষেত্রম, তাহলে এই শরীরটা হচ্ছে ক্ষেত্র, শরীরটা ক্ষেত্র। যেমন ক্ষেত্র শব্দের অনেক রকম অর্থ হয়। একটা তো নিশ্চয়ই আপনি জানেন, ক্ষেত্র মানে ধান ক্ষেত, চাষের জমি, ক্ষেত্র অর্থ জমি, এরকম একটা অর্থ হয়। ঠিক ঠিক এটাও একটা অর্থ। আবার ক্ষেত্রজ্ঞ বলছেন যিনি এটাকে জানেন, তাহলে এই শরীরটাকে বলা হচ্ছে ক্ষেত্র, আর যিনি এটাকে জানেন তিনি হচ্ছেন এতৎ ইয়ো বেত্তি তম প্রাহু ক্ষেত্রজ্ঞ ইতি তদ্বিদঃ। যিনি এটাকে জানেন। এখন আপনার মনে প্রশ্ন আসবে যে আমি জানি মানে আমার শরীর তো আমি জানি। আপনি জানেন, কিন্তু আপনি যে জানেন বলে বলেন, যথার্থ রূপে আপনি কিন্তু জানেন না। জানেন যিনি, তিনি হচ্ছেন চেতন, এবং তিনি হচ্ছেন ক্ষেত্রজ্ঞ, তাকেই বলা হয়েছে পুরুষা। সেই পুরুষা ক্ষেত্রজ্ঞ তিনি হচ্ছেন এই শরীরের ভেতরে যিনি রয়েছেন, তিনি হচ্ছেন ক্ষেত্রজ্ঞ। আপনি যেটাকে জানেন বলে মনে করেন, এটা আপনার
জীবাত্মা এখানে বুদ্ধির ওপরে তার প্রভাব পড়ার ফলে আপনি নিজেকে মনে করেন আপনি জানেন বলে, কিন্তু যথার্থ রূপে যিনি জানেন তিনি হচ্ছেন এই ক্ষেত্রজ্ঞ। আচ্ছা, এটা না হয় জানি, এটা তো আমরা আগের দিন পড়েছি। তো তারপরে কি বলা হয়েছিল না, ক্ষেত্রজ্ঞ চাপিমাং বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত ক্ষেত্র ব্যয়োগেনম যত্তৎ জ্ঞানং মতং মামা। ঠিক তার পরের শ্লোকে বলা হয়েছে যে এই ক্ষেত্রজ্ঞ এটা সর্বক্ষেত্রে মাং বিদ্ধি, আমাকেই ক্ষেত্রজ্ঞ বলে জানবে। ভগবান নিজেই বলছেন আমাকে জানবে ক্ষেত্রজ্ঞ বলে। তা আমাকে মানে কি? আমাকে মানে স্বয়ং ভগবান, তিনি হচ্ছেন ক্ষেত্রজ্ঞ। তাই বলছেন ক্ষেত্রজ্ঞ চাপিমাং বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত। সমস্ত ক্ষেত্রে, ক্ষেত্র মানে শরীর, তাহলে যত শরীর তার ভেতরে আমি ক্ষেত্রজ্ঞ রয়েছে। আই এম দি ওনলি নোয়ার, আমি হচ্ছে একমাত্র জ্ঞাতা, আমি একমাত্র চেতন, আমি ছাড়া আর যা কিছু সবই হলো জড়। তাহলে জড় বস্তু নিজেকে জানতে পারে না। আপনি যে বলেন আমি, ভেবে দেখুন তো আমিটা কে? শরীরটাকেই তো আমি বলেন। আর শরীরটা সত্যি কি চেতন বস্তু? জড় বস্তু। শরীরে কি আছে আমরা তো সব একেবারে স্ক্যান করে করে দেখে নিলাম। যখন আমরা বিবেক চূড়ামণি পড়লাম, সেখানে আমরা 5টা কোষ ভেঙে ভেঙে দেখলাম। তো 5টি কোষের কোনোটি নিশ্চয়ই চেতন নয়, সবগুলোই ছিল জড় বস্তু। তাহলে জড় বস্তু নিজেকে কি কখনো জানতে পারে? আপনি একটা মোবাইল ফোনের কাছে আর একটা মোবাইল ফোন খুবই কাছাকাছি রাখুন, 200 বছর ধরে রাখুন, এবার পরের ফোনটাকে জিজ্ঞাসা করুন তুমি ওই ফোনটাকে জানো? বলছে আমি জানি না। কেন জানো না? বলছে তা তো আমি তাও জানি। অতএব জড় বস্তু কখনোই জড় বস্তুকে জানতে পারবে না। জানার জন্য যেটি দরকার সেটি হচ্ছে চেতন বস্তু। সেই জন্যে এখানে ভগবান বলছেন যে আমি হলাম একমাত্র ক্ষেত্রজ্ঞ, যে সমস্ত ক্ষেত্রে বিরাজ করে জানি। এবং তারপরে তিনি বলছেন যে সর্বক্ষেত্রেষু ভারত, সমস্ত ক্ষেত্রে আমি রয়েছি। আমি ক্ষেত্রজ্ঞ, শুধু তাই নয়, সমস্ত ক্ষেত্রে আমি রয়েছি মানে অনেক ক্ষেত্রজ্ঞ নয়, ক্ষেত্রজ্ঞ একজন। ক্ষেত্রজ্ঞ একজন, তিনি সমস্ত ক্ষেত্রে রয়েছেন। এই পর্যন্ত কিন্তু আমরা পড়েছি। এরপর ভগবান যা বলছেন সেগুলো আমরা এখন পড়ব। তৎক্ষেত্রম যত যাদৃক্ চ যত বিকারী যতশ্চ যৎ স চ ইয়ো যত প্রভাবশ্চ তৎসমাসেন মে শৃণু। হ্যাঁ, আমরা বোধহয় এই পর্যন্তই পড়েছিলাম, 3 পর্যন্ত। 4 নম্বর শ্লোকে বলা হচ্ছে, হ্যাঁ না না 2, হ্যাঁ 3 মানে ওই 2, এটা তৎক্ষেত্রম যচ্চ যাদৃক্ যৎ বিকারী যতশ্চ যৎ। তৎক্ষেত্রম যচ্চ যাদৃক্ যৎ বিকারী যতশ্চ যৎ স চ ইয়ো যৎ প্রভাবশ্চ তৎ সমাসেন মে শৃণু। সমাসেন মে শৃণু, সমাসেন মানে সংক্ষেপে, আমি সংক্ষেপে বলছি, এটা তুমি শোনো। 3 নম্বর, কোনো কোনো বইতে যেটা 4 নম্বর হবে সেই শ্লোকটি আমরা পড়ছি। একটা শ্লোকের নাম্বারিং এদিক ওদিক হবে, আপনি কোন বই ফলো করছেন সেটা লক্ষ্য করুন। যদি প্রথম অর্জুন বাচ দিয়ে শুরু হয় তাহলে এই শ্লোকের সঙ্গে মিলে যাবে, আর না হলে অন্য বই ধরলে একটা শ্লোকের এদিক ওদিক নাম্বার হবে। 4 নম্বর শ্লোকে বলা হচ্ছে তৎক্ষেত্রম, তৎক্ষেত্রম মানে সেই ক্ষেত্র, যৎ চ যা, যাদৃক্ চ
যে প্রকারের, অর্থাৎ তার যে ধর্ম। এখন কথা হচ্ছে যে এই তো শরীরটি ক্ষেত্র, এটা বলে দেওয়া হলো, কিন্তু এটা তো খুব রাফলি বলা হলো, ক্রসলি বলা হলো, আরো তো কিছু জানতে চাই। সেই জন্য বলছেন তৎক্ষেত্রম যত যাদৃক্ষ, সেটা কিরকম, যেরকম ব্যাপার, যত বিকারী যতশ্চ যত, সেটা কিভাবে বিকার হয়েছে, তার কিভাবে একটার পর একটা পরিবর্তন ঘটেছে, সচ ইয়ো যত প্রভাব আসছে, এবং শুধু তাই নয়, তার কিভাবে চেঞ্জেস ইত্যাদি, এই সমস্ত কিছু বিকার, যত বিকারী, এই সমস্ত কিছু তার যে উৎপন্ন, কোথা থেকে সেটা এসেছে, সমস্ত কিছু আমি বলবো। হ্যাঁ, আমি কিভাবে বলবো, তৎ সমাসেনমে শৃণু, আমি সংক্ষেপে সেটা বলবো, তুমি সেটা শ্রবণ করো বা শোনো। তাই পরবর্তী শ্লোকে, অর্থাৎ 4 নম্বর শ্লোকে তিনি বলছেন যে এই ক্ষেত্র যে রকমের, অর্থাৎ সে তার কি ধর্ম, সেটা কিরকম, তার বিকার কিভাবে হয়েছে, মডিফিকেশন কিভাবে হয়েছে, এটা আমি সব তোমাকে বলবো, কিভাবে সেটা উৎপন্ন হয়েছে, এবং যে ক্ষেত্রজ্ঞ স্বরূপত সেটাও কিরকম, এই সবই আমি তোমাকে সংক্ষেপে বলবো। তাহলে 4 নম্বর শ্লোকের অর্থ নিশ্চয়ই বুঝতে পারলাম। 4 নম্বর শ্লোকের ব্যাপার হলো যে ভগবান বলছেন যে এর পরে আমি তোমাকে বলবো ক্ষেত্রটা কি, এটা আমি বলবো। তৎক্ষেত্রম যত যাদৃক্ষ যত বিকারী যতশ্চ যত, এই অর্থটা বুঝে নি। তৎক্ষেত্রম, দেখুন পরিষ্কার, তৎ মানে দ্যাট, ক্ষেত্রম মানে যে ক্ষেত্রের কথা আগে এবার বলা হয়েছে সেটি, যচ্চ যাদৃক, যাদৃক মানে যেমন, যেরকম, আর যত বিকারী, সেটা কিভাবে তার চেঞ্জ হয়েছে, একটার পর একটা পরিবর্তন এসেছে, বিকারী যতশ্চে যত। দেখুন বিকার শব্দটা কিভাবে হয়, একটা থেকে একটা চেঞ্জ গুলো হয়। কিরকম চেঞ্জ গুলো, দেখুন আপনি ভাববেন বাবা কি সব পড়ছি, কোনো প্রকৃতির সঙ্গে মিলছে না, মিলছে। ধরুন আপনি একটা দানা থেকে একটা গাছ বানাতে চান, কি করেছেন, দেখুন ওই ছোলাটাকে যদি আপনি গাছ বানান, ছোলার গাছ হবে, ছোলাটাকে জলে ভিজিয়ে রেখেছেন, সেখান থেকে একটা অঙ্কুর বেরোলো, তাহলে এই অঙ্কুরটা হলো প্রথম। তারপরে সেখান থেকে 1 পাতা 2 পাতা একটু হতে হতে একটা লম্বা কিছু হলো, তারপর সেটাকে আপনি কোথাও মাটিতে ফেললেন, সেখান থেকে আবার একটা গাছ হলো, আর একটা পরিণত গাছ হলো, আস্তে আস্তে চেঞ্জ গুলো হচ্ছে, এইটাকে বলা হয় বিকার। তাই প্রকৃতির ভেতরেও এরকম বিকার হয়, সেইটাকে বলা হচ্ছে যত বিকারী যতশ্চ যত। তাহলে এই মডিফিকেশনটা কিভাবে হচ্ছে, চেঞ্জেস গুলো কিভাবে হচ্ছে, শুধু ক্ষেত্র শব্দটি জানলেই হবে না, তার ভেতরে কিভাবে চেঞ্জেস গুলো হচ্ছে এটাও তোমাকে আমি বলছি, এটাও তোমাকে জানতে হবে। কিভাবে বলছি, বাট আমি বলবো সমাসেনা, সংক্ষিপ্ত ভাবে বলবো। ছাচা ইয়ৎ প্রভাবস্য, এবং শুধু কি বলবো, তার প্রভাব, ইয়ৎ প্রভাবস্য, তার যে প্রভাব সেটাও বলবো, এবং এর যে যে প্রভাব সম্পন্ন রয়েছে এটাও আমি তোমাদের কাছে বলবো, তোমার কাছে বলবো। সেটা সমাসেন মানে সংক্ষিপ্ত ভাবে বলবো, এবং মেয়ে আমার কাছে শ্রেণু শোনো। তাহলে 4 নম্বর শ্লোকে যেটি বলা হলো তার অর্থ হলো, হে অর্জুন, আমি যেটি বলবো তুমি শোনো। আমি কি বলবো, ক্ষেত্র সম্বন্ধে বলবো, এবং এই ক্ষেত্র কিভাবে তার পরিবর্তন ঘটেছে, তার বিকারগুলো কিভাবে হয়েছে, এবং তার প্রভাব কি, এসব তোমাকে বলবো। পরিষ্কার হয়েছে? দেখুন এই যে আমরা পড়ছি, এর ভেতরে যেমন এই শরীর শব্দ বলা হলো, শরীর মানে আপনি আপনার শরীরটা বোঝেন, আবার একই রকম এই তত্ত্বটি এই বিশ্ব প্রকৃতির মধ্যেও রয়েছে। তাই জন্যে আমরা বলি একটা, মানে এই পুরো যে বিশ্ব ব্রহ্মাণ্ড, তাকে আমরা ম্যাক্রো অ্যান্ড মাইক্রো দুটো লেভেলে ভাগ করা হয়। একটা যখন আপনি ম্যাক্রো লেভেলে দেখছেন, ইন্ডিভিজুয়াল লেভেলে দেখছেন আপনি নিজে, এই শরীর এবং এই তত্ত্ব, আবার এই বিশ্ব প্রকৃতি সেটিও কিন্তু ওই মানে ম্যাক্রো লেভেলে হচ্ছে, আর এটা মাইক্রো লেভেলে হচ্ছে। মাইক্রো মানে ছোট, ইন্ডিভিজুয়াল, আপনি একজন মানুষ, তার আপনার শরীর রয়েছে, তার যে মডিফিকেশন গুলো হয়েছে ধীরে 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 এই সমস্ত, তার মানে
আমরা এখন যেটা পড়তে চলেছি বা ভগবান যেটা বলবেন বলে বললেন, তা হলো এই বিশ্ব প্রকৃতির যে সৃষ্টির ক্রম, কিভাবে এই সৃষ্টি হয়েছে সেই জিনিসটি ভগবান এখন বলবেন। কেন বলবেন? ওই ক্ষেত্র, তাহলে ক্ষেত্রের ভেতরে যে চেঞ্জেস গুলো এসেছে পরপর একটার পর একটা, এটা তো আপনার জানতে হবে। খালি ক্ষেত্র বললেই তো হবে না। আর ক্ষেত্রজ্ঞ যিনি, তিনি হচ্ছেন চেতন ঈশ্বর, এবং এই ক্ষেত্রগুলো কিভাবে হয়েছে এটা আপনাকে জানতে হবে। সেই কথাগুলো এখানে স্পষ্ট করে সুন্দরভাবে বলা হয়েছে। দেখুন, 4 নম্বর শ্লোকের অর্থ যদি বুঝে যান, আমরা 5 নম্বরে যেতে পারি। কি রয়েছে 5 নম্বরে? দেখুন, ঋষিভীর বহুধা গীতম ছন্দবীর বিবিধৈ পৃথক ব্রহ্মসূত্র পदैश्चैव হেতু মদ্ভি বিনিশ্চিতৈ। একেবারে স্পষ্ট করে ভগবান কি বলছেন? ঋষিভীর বহুধা গীতম। ঋষিভি, ঋষিভি খুব সহজেই বুঝতে পারেন, শব্দ হলো ঋষি, আর ঋষিভি মানে ঋষিগণ। ঋষিভি ঋষিগণ কর্তৃক, বিবিধৈ ছন্দই ছন্দভি। তো বিবিধই মানে নানা রকম, নানা প্রকার, আর ছন্দভীর বিবিধই, নানা রকম ছন্দ। ছন্দ মানে এখানে বেদ। তো বিভিন্ন বেদে যেভাবে এটা বলা হয়েছে, ঋষিভীর বহুধা গীতম ছন্দবীর বিবিধই পৃথক, অর্থাৎ বিভিন্ন উপনিষদে, বিভিন্ন বেদে যেভাবে পৃথক পৃথক ভাবে এটিকে বর্ণনা করা হয়েছে, সেই তত্ত্ব আমি এখন বলছি। কি বলছি? বিনিশ্চিতই। তাহলে যে তত্ত্বের কথা ভগবান এখন বলতে চলেছেন, এই তত্ত্বটি সংশয় শূন্য। বিনিশ্চিতই কথার অর্থ হচ্ছে সংশয় শূন্য। 5000 বছর আগেও যেটি সংশয় শূন্য ছিল, আজ এখনো সংশয় শূন্য রয়েছে। আমরা যারা বিজ্ঞানকে খুব বেশি একটা বিরাট জিনিস বলে ভাবি, সবকিছুতে বৈজ্ঞানিক বৈজ্ঞানিক শব্দ বলি, দেখুন এই বিজ্ঞানও কখনো নিশ্চিতই কথাটা বলতে পারবে না। বিজ্ঞান আজকে যে জিনিসটি আবিষ্কার করেছেন, এটা এই পর্যন্ত একটা সত্য, কিন্তু তারপরে দেখবেন আর একজন যদি কেউ এসে হাজির হন, তিনি এই থিওরিটাকে ক্যান্সেল করে আর একটা থিওরি এস্টাবলিশ করছেন। এটা হয়ে আসছে, এটা বিজ্ঞানের একটা একটা ধারা। যে তত্ত্ব একজন আবিষ্কার করেছেন বৈজ্ঞানিক, দেবেন সেটা হয়তো কিছু বছর পরে আর একজন এসে বলছে না, ওই তত্ত্বটা ভুল ছিল, এটাই ঠিক। হচ্ছে কি না? প্রতি মুহূর্তে এটা হয়ে চলেছে। এইটাই হচ্ছে বিজ্ঞানের ধারা। তাই এখানে একটা শিওর কিছু চিরকালের জন্য সত্য, এটা বলতে পারা যাচ্ছে না। বিজ্ঞান এটা বলতে পারছে না, কখনোই পারবে না। কিন্তু এখানে যে কথাটি বলা হলো বিনিশ্চিতই, মানে এই থিওরিটা কখনো চেঞ্জ হবে না, সর্বদা একই। স্পিরিচুয়ালিটির ক্ষেত্রে এটাই হচ্ছে তত্ত্ব। দেখবেন হাজার হাজার বছর আগে যে স্পিরিচুয়াল তত্ত্বগুলো ছিল, সেটা আজও সত্য, সেটা আজও একই রকম ভাবে সত্য। এমন নয় যে ওই যুগে ঋষিরা যা জেনেছিলেন, আজ এখন নতুন ভাবে জানা যাচ্ছে যে ভগবান এখন কিন্তু আর ওই মানে ওই বৈকুণ্ঠে থাকছেন না, অন্য জায়গায় থাকছেন। এইটা আপনি কিন্তু আজ এখন আবিষ্কার করতে পারছেন না। ওই একই থিওরি রয়েছে, আর সেই জিনিসটি রয়েছে বলেই এখানে বিনিশ্চিত এই শব্দ ব্যবহার করা হয়েছে। তাই বলছেন হেতু মদ্ভি বিনিশ্চিত, হেতু মদ্ভি এবং ব্রহ্মসূত্র পदैश्चैव। তো সেটি হচ্ছে হেতু মদ্ভি, মানে এর হেতু, বেদবাক্য যে সমস্ত বাক্যে এগুলো বলা হয়েছে ছন্দ ইত্যাদিতে, তো সেগুলো, সেই তত্ত্বগুলো নিঃসন্দিগ্ধ রূপে বর্ণিত হয়েছে, আমি সেইগুলো তোমার কাছে বলবো। তাহলে ভগবান যে কথাগুলো বলবেন বলে অর্জুনকে বললেন, সেই কথাগুলো আর অন্য কিছু নয়, যেগুলো বেদ উপনিষদে ঋষিদের দ্বারা উপলব্ধ সত্য, সেই কথাগুলো তিনি বলবেন। ঋষিবীর বহুধা গীতম ছন্দবীর বিবিধৈ পৃথক। তাহলে যেগুলো বেদে নানাভাবে ব্যক্ত করা হয়েছে, ব্রহ্মসূত্র পदैश्चैव। ব্রহ্মসূত্র মানে ব্রহ্ম নির্ণায়ক যে সূত্র, তাকে বলা হয় ব্রহ্মসূত্র। অর্থাৎ যে সমস্ত তত্ত্বের দ্বারা ব্রহ্মকে নিরূপণ করা যায়, চৈব হেতু মদ্ভীর বিনিশ্চিতেই, সেইগুলোই কিন্তু আমি বলবো তোমাকে, যেগুলো বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন ঋষিরা,
চারটি বেদের মধ্যে বিভিন্ন তার শাখা প্রশাখা ইত্যাদিতে, সেগুলোই আমি বলবো। তাহলে ভগবান কি বলবেন কেবল এই কথাটি এখানে বলেছেন দুটো শ্লোকে, শ্লোক নম্বর 4, 5। 4 এবং 5 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে এর পরে তিনি কি বলবেন। কি বলবেন? তিনি যেটা বলবেন সেটা বললেন যে এই ক্ষেত্র কিভাবে তার বিকার ঘটেছে, কিভাবে সেটা চেঞ্জেস হয়েছে। তাহলে ক্ষেত্র শব্দটির ভেতরেও অনেক কিছু জানবার রয়েছে। কেবল শরীর শব্দ প্রথমেই বলা হলো যে এই শরীরটাকে তুমি ক্ষেত্র বলে জানবে, কিন্তু কেবল এই শরীরটা কিভাবে কাজ করছে তার নানা রকম ব্যাপার রয়েছে, সেগুলি তোমাকে এখন বলবো। হয়েছে পরিষ্কার? এবং তার পরের শ্লোকে যেটা বলা হলো সেটা হলো যে বেদ উপনিষদ ইত্যাদিতে যে কথাগুলো বলা হয়েছে সেগুলোই এখানে বলা হবে। তাহলে ভগবান যে কথা বলছেন এগুলো অলরেডি রয়েছে। সৃষ্টির আদিতে যে সমস্ত থিওরি রয়েছে, যে সমস্ত জ্ঞান রয়েছে, সেগুলোকেই এখন তিনি বলছেন। এমন নয় যে ভগবান কোনো একটা জ্ঞান তিনি মানে নতুন করে কিছু দিচ্ছেন, এটা রয়েছে। যে জ্ঞানগুলো রয়েছে সেগুলোই তিনি উপনিষদ বেদ থেকে এখানে বলছেন অর্জুনের কাছে, যে অর্জুন এগুলো তুমি জানবে। দিয়ে কি বলছেন এটাই হচ্ছে এখন বিষয়। তাহলে আশা করি বুঝতে পেরেছেন ভগবান কি বলছেন। সৃষ্টি তত্ত্ব নিয়ে বলছেন। দুটো যে শ্লোক পরবর্তীতে 6 এবং 7, এই দুটো শ্লোক হচ্ছে ইম্পর্টেন্ট শ্লোক। শ্লোক নাম্বার 6 and 7 দুটো শ্লোক আমরা একটু একটু করে পড়বো এবং এর ভেতরের অর্থ ইত্যাদি বোঝার চেষ্টা করব। 6 নম্বর শ্লোকটি আগে পড়ি। মহাভূতানি অহংকার বুদ্ধির অব্যক্তমেব চ ইন্দ্রিয়াণি দশৈকঞ্চ পঞ্চ চেন্দ্রিয় গোচরাহ। পরবর্তী শ্লোকটিও এর সঙ্গে রিলেটেড, কিন্তু এখন সেটা আমরা পড়ছি না, আমরা পরে পড়ব। 6 নম্বর শ্লোকটাকে দেখব। 6 নম্বর শ্লোকে ভগবান সৃষ্টির ক্রম বলছেন। দেখুন, এই সৃষ্টির ক্রম আমরা নানা জায়গায় কিন্তু পড়েছি। হ্যাঁ, আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যখন সাংখ্য দর্শনের কথা হয়েছিল সেখানে এই সৃষ্টির কথা পড়েছি। যখন অন্যত্র আলোচনা করেছি স্বামীজির কথা বলতে গিয়ে সেখানেও দেখবেন বেদান্তের ক্ষেত্রে যে ক্রম এসেছে সেটাও বলা হয়েছে। এখন এই যে বিষয়গুলো খানিকটা আপনাদের কাছে বোরিং মনে হতে পারে, দূর এই ব্যাপার আবার সেই সৃষ্টি তত্ত্ব, কিন্তু ব্যাপারটা যদি আপনি ঠিক ঠিক বুঝে যেতে পারেন তাহলে এটা বোরিং নয়। শুনুন একবার, তাহলে বুঝতে পারবেন কিভাবে এর সঙ্গে একটা মানে ব্যাপার জড়িয়ে আছে। আপনি যখন সকালবেলা জেগে ওঠেন তার আগের যে অবস্থা সেটাকে আমরা কি বলবো? আপনি ঘুম থেকে যখন উঠলেন জেগে, তখন কি হচ্ছে দেখুন, বুদ্ধি আস্তে আস্তে করে প্রকাশ হচ্ছে। তারপরে আপনি চারিদিকে দেখছেন চোখ মেলে, ও আচ্ছা এই আমার জানালা, ওই আমার ইমুক, চারিদিকে দেখছেন। ধীরে ধীরে তখন আপনার জ্ঞান এবারে হচ্ছে যে আজকে একটা দিন শুরু হলো, ওই সূর্য বোধহয় উঠবে বা উঠেছে, এই সব কিছু আপনি দেখতে পাচ্ছেন। দেখুন, এটাও যেমন যেভাবে আস্তে আস্তে আপনার চেঞ্জেস গুলো হয়, ঠিক এইরকম ভাবে বিশ্ব প্রকৃতিতেও এরকম একটা চেঞ্জেস হচ্ছে বা হয়। কিরকম সেটি? তাহলে আপনি যখন রাত্রে ধরুন ঘুমিয়েছিলেন, এখান থেকে আমরা শুরুটা করছি। তাহলে এটাই তো একটা দিন, আপনার দিনচক্রের ভেতরে আপনি যখন জেগে ওঠেন, আবার কাজ করেন, আবার যে ঘুমিয়ে যান রাত্রে, আবার জেগে ওঠেন, এভাবেই তো চলে। একটা দিন যদি আমরা ঠিকভাবে অ্যানালিসিস করতে পারি তাহলে বাকি দিনগুলো সবই বুঝে যাব, কারণ একইভাবেই এটা ঘটছে। তাহলে আপনার যখন নিত্য প্রলয় হয়, দেখুন আপনি একদিন সারাদিন জেগে উঠলেন, নানা কাজ করলেন, ওখানে গেলেন সেখানে গেলেন, রাত্রেবেলা আবার খেয়ে ঘুমিয়ে পড়লেন, তার মানে কি হলো? আপনার প্রলয় হয়ে গেল। ব্রহ্মা সৃষ্টিকর্তা যিনি, তারও যেমন এই একটা দিনচক্র চলে, আপনারও সেরকম চলে। তফাৎটা কেবল আপনার সময় আর ওর সময়ের মধ্যে তফাৎটা রয়েছে। ব্রহ্মার সময়টা আলাদা রকম, আপনার সময়টা আলাদা রকম, এইটুকুই কেবল তফাৎ, বাকি সব একই রকম। তাহলে কি হচ্ছে? আপনি যখন ঘুমিয়ে যান তখন কি হয়? এই বিশ্ব চরাচর সৃষ্টি সব যেন আপনার মনের ভেতরে গিয়ে গুটিয়ে লয়প্রাপ্ত হয়ে যায়। ঠিক একই রকম ভাবে যিনি ব্রহ্মা,
তারও কিন্তু এই সমস্ত কিছু দিনের শেষে তার মধ্যে গিয়ে লয়প্রাপ্ত হয়। তাহলে একটি তত্ত্ব যদি বুঝে যাই, তাহলে বাকি সমস্ত জিনিসটি আমরা বুঝে যাব। যখন রাত্রে আপনি ঘুমিয়ে থাকেন, কোনো আপনার শারীরিক কোনো মানে চেতনা নেই, বুঝতে পারেন না, এই অবস্থাটাকে আমরা কি বলছি? অব্যক্ত। কি বললাম? অব্যক্ত। অব্যক্ত মানে এই নয় যে কিছুই নেই, সবই রয়েছে কিন্তু ডরমেন্ট, সব সুপ্ত রয়েছে, তাকে বলা হবে অব্যক্ত, নট ম্যানিফেস্টেড, অব্যক্ত। তার মানে একটা মানুষ যখন ঘুমিয়ে রয়েছে, দেখুন তার সবই রয়েছে, সেই মানুষটার যে ব্যক্তিত্ব সবই রয়েছে, কিন্তু আপনি যদি দেখেন তাকে দেখবেন যেন সে কিছুই জানে না, হ্যাঁ, কেবল একটা মাংসপিণ্ডর মতন একটা লম্বা মানুষ পড়ে আছে, এই তো মনে হয় আপনার। কিন্তু সেই মানুষটাই যখন জেগে ওঠে, তখন সে একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, কত কিছু হয়ে যায়। যখন শুয়ে আছে, কে ডাক্তার কে ইঞ্জিনিয়ার আপনি কিছুই বুঝতে পারেন, সব একই ঘুমিয়ে আছে। তাহলে সেখানে কোনো পার্সোনালিটি আলাদা করে কাজ করছে না। এই স্টেজটাকে আমরা বলছি অব্যক্ত। হয়েছে? অব্যক্ত। এরপরে বিশ্ব প্রকৃতিতে যেভাবে হয় সেটা বলা হচ্ছে, ভগবান সেটাই বলছেন। বলছেন মহাতত্ত্ব। এই দেখুন, এবারে মহাভূতানি অহংকারো বুদ্ধি এরব্যক্তমেবচ, এটাকে বুদ্ধিও বলে। তাহলে মহাতত্ত্ব বা বুদ্ধি, এইটা হলো প্রথম প্রকাশ। যখন অব্যক্ত অবস্থা থেকে মহত্তত্ত্ব বা বুদ্ধি প্রথম যে প্রকাশটি হলো, তাকে বলা হবে মহত্তত্ত্ব বা বুদ্ধি। দেখুন, এগুলো কিন্তু টেকনিক্যাল টার্ম, সৃষ্টির ক্রম বোঝাতে গেলে এই শব্দগুলো প্রয়োগ করা হয়েছে, এগুলো আমাদের জানতে হবে। এগুলো হলো টেকনিক্যাল টার্ম। তো এই যে শব্দগুলো দিয়ে এটা বোঝানো হয়েছে, এবং মহত্তত্ত্ব বা বুদ্ধি এটা হলো প্রথম। তাহলে এই মহত্তত্ত্ব থেকে এর পরে যেটি হাজির হয় তাকে বলা হয় অহংকার। এই অহংকার কিন্তু আমাদের যে অহংকার বলে আমরা বুঝি ইগো, এটা ঠিক তা নয়, এটা হচ্ছে অহম তত্ত্ব। অহংকার মানে অহম তত্ত্ব, আমি বোধ। যখন আপনি ঘুম থেকে আস্তে আস্তে করে জেগে উঠছেন, প্রথম যেটি জেগে উঠলো সেটা হচ্ছে বুদ্ধিতত্ত্ব, এটাকে আমরা মহৎ তত্ত্ব বলছি। তারপরে অহং বৃত্তি জাগরিত হলো, মানে এই বিশ্ব চরাচরকে আপনি দেখছেন, তার আগে আপনি নিজেকে জাগরিত দেখছেন, তারপরে বিশ্ব চরাচরকে দেখছেন, বাইরের কিছু দেখছেন। এই যে নিজের জেগে ওঠা আমি বোধ প্রথম তৈরি হবে, তাকেই বলা হচ্ছে অহংকার। আমি আমি এটা বুঝে এরপর আপনি দেখছেন আপনার শরীর, আপনার বিছানা, আপনার টেবিল, ইত্যাদি ইত্যাদি যা কিছু বাইরে সব দেখছেন। তাহলে আগে আপনি নিজেকে দেখছেন, তারপরে অন্যকে দেখছেন। এই যে অবস্থাটি, এটি হলো অহংকার। অহংকার। এই অহংকার থেকে এবারে যেটা তৈরি হলো সেটা হচ্ছে সূক্ষ্ম পঞ্চ মহাভূত। সূক্ষ্ম পঞ্চ মহাভূত, দেখুন এখানেই রয়েছে যে মহাভূতানি অহংকার। এখানে এই শব্দগুলো এইভাবে বলা হচ্ছে, আমরা ইন ডিটেলসে পুরো ছকটা আপনার কাছে বলে দিচ্ছি। মহাভূতানি অহংকার, ওই যে পঞ্চমহাভূত এইখানে হাজির হলো। তাহলে মহত্তত্ত্ব, অহংকার, তারপরে এলো সূক্ষ্ম পঞ্চমহাভূত। এই সূক্ষ্ম পঞ্চমহাভূত থেকে একটি জিনিস আস্তে আস্তে করে আবার তৈরি হচ্ছে। তাহলে আমরা যে এই পাঁচটি উপাদানের কথা বলি, আপনাদের নিশ্চয়ই মনে থাকবে পাঁচটা উপাদান সকলেই আপনারা জানেন। যেখানে কি রয়েছে? ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, এইগুলো আমরা বলি। তো ক্রমটা কিন্তু একটু অন্যরকম। ক্রমটা কিরকম? প্রথম হলো আকাশ। যদি বোর্ডে লেখা দেখা যায় তাহলে বোর্ডটা ফলো করতে পারেন, আর নাহলে মুখে বলছি, নোট করে নিতেও পারেন বা মনে রাখলেও হবে, ভালো করে শুনলেও হবে। তাহলে প্রথম এই যে পঞ্চমহাভূত বলা হলো, সূক্ষ্ম পঞ্চমহাভূত, এর থেকে তৈরি হলো প্রথম আকাশ। প্রথম আকাশ। এবারে শুধু আকাশ তৈরি হলে হবে না, আকাশের কি রয়েছে? এক একটা গুণ রয়েছে। দেখবেন যে এই যে পাঁচটি উপাদানের কথা বলা হবে সূক্ষ্ম পঞ্চমহাভূত, এগুলোর এক একটি বিশেষ গুণ আছে। আকাশের গুণ কি? আকাশের গুণ হচ্ছে শব্দ।
শব্দ হচ্ছে আকাশের গুণ, হয়েছে। এবং এরপরে দেখুন বায়ু, আকাশ থেকে কি হলো বায়ু। বায়ুর দুটো গুণ আছে, বায়ুর গুণ সংখ্যা 2। দেখুন ধীরে ধীরে সংখ্যা বাড়ছে, একের পরে 2 এসে হাজির হলো, সেই জন্য আমরা এই ক্রমটা ফলো করছি। ওখানেও দেখবেন 1 2 3 4 করে করে 5 আছে। 2 হচ্ছে কি না শব্দ স্পর্শ, তাহলে বায়ুর মধ্যে কি রয়েছে শব্দ স্পর্শ। আকাশের কোন গুণ শব্দ, বায়ুর কোন গুণ, বায়ুর দুটো গুণ শব্দ আর স্পর্শ, কিন্তু তার মধ্যে স্পর্শ হচ্ছে বায়ুর বিশেষ গুণ, বায়ুর বিশেষ গুণ হচ্ছে স্পর্শ। শব্দ কিন্তু আকাশেও রয়েছে, দেখুন আকাশেও শব্দ রয়েছে, বায়ুতেও শব্দ রয়েছে, কিন্তু বায়ুর একটা বিশেষ গুণ রয়েছে যেটা অন্য কারো মধ্যে নেই, এইটি হচ্ছে বায়ুর স্পর্শ। তাহলে বায়ুর যে এই বিশেষ গুণটি রয়েছে স্পর্শ, এইটিকে যিনি গ্রহণ করতে পারেন তাকে বলা হবে ত্বক ইন্দ্রিয়। দেখুন এইখান থেকে কি করে ইন্দ্রিয়, আপনার যে দেহ ইন্দ্রিয়গুলো হয়েছে, এই ইন্দ্রিয়গুলো পঞ্চমহাভূত থেকে তৈরি হয়েছে। আকাশের যে তত্ত্ব শব্দ, এই শব্দ তত্ত্বকে কে গ্রহণ করতে পারে, আপনার সেখান থেকে যে ইন্দ্রিয় তৈরি হয়েছে তাকে বলা হবে কর্ণ। দেখুন এগুলো এত ইন্টার রিলেটেড, এত সুন্দরভাবে বিশ্লেষণ রয়েছে এগুলো, যে আপনি আশ্চর্য হয়ে যাবেন হাজার হাজার বছর আগে মানুষ এই তত্ত্বগুলো কি সুন্দরভাবে জানতেন। যে আকাশ তত্ত্ব থেকে তার যে গুণ শব্দ, এই শব্দকে গ্রহণ করবার জন্য আপনার যে ইন্দ্রিয়টি তৈরি হয়েছে তা হলো কর্ণ। এইটি কান গ্রহণ করতে পারে। কান মানে কিন্তু এটা নয়, ইন্দ্রিয়ের কথা হচ্ছে, এটা তো কান মানে এটা বাইরের একটা যন্ত্র, এইটাকে গ্রহণ করবার যে শক্তি তাকেই বলা হয় কর্ণ ইন্দ্রিয়। এটা কর্ণ ইন্দ্রিয় নয়, যদি ছোটবেলায় আপনারা এটা পড়েছেন তো করে দিয়ে পড়ে দিন, ওটা একটা বাইরের যন্ত্র। এবারে যে হয়েছে বায়ু থেকে এলো অগ্নি, অগ্নিদত্ত। তাহলে অগ্নি যখন হয়েছে দেখুন তার 3টে গুণ। অগ্নির গুণ কি কি না শব্দ স্পর্শ রূপ, শব্দ স্পর্শ এবং রূপ। তাহলে শব্দ স্পর্শ রূপ, দেখুন শব্দ স্পর্শ বায়ুর ছিল, আবার অগ্নির মধ্যেও শব্দ স্পর্শ রয়েছে, কিন্তু এর বিশেষ গুণটি হলো রূপ। অগ্নির বিশেষ গুণ রূপ, আর এই রূপটিকে ধরতে পারে একমাত্র চক্ষু, সেই জন্য ইন্দ্রিয় যখন তৈরি হলো ওখান থেকে হয়ে গেল চক্ষু, চক্ষুর ইন্দ্রিয়। আবার দেখুন অগ্নি থেকে তৈরি হচ্ছে পরে জল তত্ত্ব, জল, তাহলে অগ্নি তারপরে হলো জল। এই জলের মধ্যেও যে গুণাবলী রয়েছে দেখুন শব্দ স্পর্শ রূপ, জলের মধ্যে রয়েছে রস, রস মানে টেস্ট, হ্যাঁ সেইটি থাকতে হবে। তাহলে শব্দ স্পর্শ রূপ রস, জলের বিশেষ গুণ হলো রস। তারপরে হলো পৃথিবী, দেখুন আস্তে আস্তে স্থূলভূত হয়ে যাচ্ছে, মানে গুণ বাড়ছে এবং বস্তুটা স্থূল হয়ে যাচ্ছে। তাহলে আকাশ যে শুরু করেছিলাম সেখান থেকে যখন পৃথিবীতে এসে পৌঁছলো, দেখুন পৃথিবীর গুণ 5টি, কি কি শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, এবং পৃথিবীর বিশেষ যেটা হলো সেটা হলো গন্ধ। পৃথিবীর বিশেষ গুণটি হলো গন্ধ, এবং তা গ্রহণ করবার জন্য যে ইন্দ্রিয় তা হলো নাক, নাসিকা। জল এটাকে গ্রহণ করে জিহ্বা। তাহলে কর্ণ, বায়ু হচ্ছে ত্বক, চক্ষু জিহ্বা এবং নাসিকা। তাহলে এই যে 5টি ইন্দ্রিয় এবং 5টি মহাভূত এবং তার যে বিশেষ গুণাবলী, এইটি আমরা বোর্ডে ছক আকারে সুন্দরভাবে পেলাম। এই পুরো জিনিসটি ভগবান ইঙ্গিতে এখানে বলেছেন, যে ছকটি আমরা পড়লাম ভগবান এটিকে কিভাবে বলছেন না মহাভূতানি অহংকার বুদ্ধির অব্যক্তমেবচ। দেখুন এবারে মেলাতে পারছেন ছকগুলো নিশ্চয়ই, ভগবানের এই যে লাইনের সঙ্গে মিলিয়ে নিন। বুদ্ধির অব্যক্তমেবচ, তাহলে প্রথমে ছিল অব্যক্ত, তার থেকে হলো অব্যক্ত প্রকৃতি থেকে মহত্তত্ত্ব বা বুদ্ধি, এবং তারপরে হচ্ছে অহংকার, মহাভূতানি অহংকার। তাহলে অহংকার, তারপরে পঞ্চমহাভূত মহাভূতানি, তারপরে হচ্ছে দেখুন ইন্দ্রিয়াণি দশৈকঞ্চ, ইন্দ্রিয়াণি দশৈকঞ্চ, তাহলে 10 ইন্দ্রিয়, 10টি ইন্দ্রিয়, পঞ্চচেন্দ্রিয় গোচরাহ,
ইন্দ্রিয়াণি দশৈকাঞ্চ, মানে কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, এগুলো সব তৈরি হলো। কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় পঞ্চ চ ইন্দ্রিয় গোচরাহ। ইন্দ্রিয় গোচরা মানে ইন্দ্রিয়ের বিষয়। তাহলে এখানে যেমন তৈরি হলো কর্ণ, তার বিষয় তাহলে কি হবে? শব্দ। দেখুন, শব্দ, স্পর্শ, রূপরস গন্ধ মিলেছে। তাহলে কর্ণের বিষয় কি? শব্দ। ত্বকের বিষয় কি? স্পর্শ। চক্ষুর বিষয় কি? রূপা। জিহ্বার বিষয় হলো রস। নাসিকার বিষয় হলো গন্ধ। তাহলে এই যে বিষয়, এইভাবে কিভাবে তৈরি হচ্ছে দেখুন। তাহলে আপনার কেবল ইন্দ্রিয় তৈরি হলে হবে না, ইন্দ্রিয়র বিষয়গুলোও থাকতে হবে। সেই বিষয়গুলোকে গ্রহণ করবার জন্যে আপনার ইন্দ্রিয় তৈরি হয়েছে। ঠিক এইভাবেই তাহলে যেটাকে আমরা শরীর বলে বলছি, দেখুন তার মডিফিকেশন, তার যে কত চেঞ্জেস, বিকার, এগুলো কিন্তু জানতে হবে এটা কিভাবে হয়েছে, ভগবান সেটি বলছেন। তাহলে কিভাবে শরীর তৈরি হয়েছে সেইটি এখানে বলছেন যে মহাভূতানি অহংকার বুদ্ধির অব্যক্তমেবচ ইন্দ্রিয়াণি দশৈকঞ্চ পঞ্চচেন্দ্রিয় গোচরাহ। এইভাবে এগুলো কিভাবে একটার পর একটা হয়েছে এই কথা এখানে বলছেন। আমরা তাহলে আর না অগ্রসর হয়ে 7 নম্বর শ্লোকটি আজকে আর পড়বো না, আমরা এরপরে পড়বো। আজকে আমরা যেগুলো পড়লাম এবার সামাপ করে নিই। আজকে পড়লাম 4, 5 আর 6। এখন 4, 5 আর 6 মধ্যে কি কথা রয়েছে আমরা একটু বলে দিই আপনাদের। 4, 5, 6 মানে আমরা ওই ওই অর্জুনবাচ এই শ্লোকটি ধরে বলছি। যদি আপনি অর্জুনবাচ শক্তিটাকে না ধরেন তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে, মানে এটা তখন 3, 4, 5 হয়ে যাবে। এইটুকুই ধরলে এটা ঠিকঠাকই আছে। যে বইতে এটা ধরেছে আপনি সেটাও ফলো করতে পারেন, অথবা অন্যত্র যে বই রয়েছে সেটাও ফলো করতে পারেন। এই হলো ব্যাপার। তাহলে 4 নম্বর মধ্যে যেটা বলা হয়েছে, ওই ক্ষেত্র কাকে বলে এটা আগেই বলেছেন। ক্ষেত্র কাকে বলা হবে না, শরীরকে ক্ষেত্র বলে জানবে, ভগবান বলেছেন। এখন এই শরীর ব্যাপারটা কি এটাকে আরো স্পষ্ট করে বলছেন। বলছেন ইয়াত ক্ষেত্রম যচ্চ যাদৃক চ, যাদৃক চ যদ বিকারী চ। যাদৃক, যাদৃক মানে যেরকম। তাহলে সেটা যেরকম, তার বিকারটা কিরকম, যতস্য যত, সেটা কিরকম, যেমন যেমন সচ ইয়ো ইয়ৎ প্রভাবস্য, তার প্রভাবটা তৎ সমাসেনমে শৃণু, আমি সংক্ষেপে বলবো, তুমি এটা শোনো। এই ছিল ভগবানের কথা। তারপরে তিনি 5 নম্বর যে শ্লোকটিতে আমরা পাচ্ছি, পরবর্তী যে শ্লোকটি, সেখানে বলছেন ঋষিভীর বহুধা গীতম ছন্দভীর বিবিধই পৃথক। ছন্দ, ছন্দ বেদকে ছন্দ বলা হয়। আর ঋষিভীর বহুধা গীতম, ঋষিভীর বহুধা গীতম। দেখুন এই গীতম শব্দটিও খুব খুব তাৎপর্যপূর্ণ। গীত শব্দ থেকে গীতা হয়েছে। এই যেটি স্ত্রীলিঙ্গ শব্দ, এটা হলো গীতা, ভাগবত গীতা। গীতা মানে যেটা গীত হয়। আচ্ছা, গীত হয় মানে সঙ্গীতা, যেটা আপনি গান করেন। তো যেটা ঋষি গান করেন, দেখুন গান মানুষ আনন্দে করে না দুঃখে করে? আপনি বলবেন মুভিতে তো দেখেছি দুঃখ হলেও গান করে, কিন্তু আপনি কখনো দুঃখে গান করেছেন? ওটা আর্টিফিশিয়াল, ওটা করে না। ওটা আপনাকে একটা গানের মুড সিকোয়েন্স তৈরি করবার জন্যে একটা গান ব্যাকগ্রাউন্ডে বাজাতে হয়, বা কিছু একটা করে আপনাকে বলে এই দেখো কান্না টান্না হচ্ছে। সত্যি সত্যি আপনি যেদিন দুঃখ পান সেদিন বলছে না এবারে আজকে এই গানটা শুরু করি, বলে আপনি গান শুরু করেন? কখনো করেন না। তাৎপর্য হচ্ছে, পয়েন্টটা হলো গীতম শব্দ হচ্ছে আনন্দের বহিঃপ্রকাশ। অর্থাৎ ঋষিভীর বহুধা গীতম, ঋষি যখন এই গীতাগুলো বলেন, সঙ্গীতগুলো প্রকাশ করেন, মানে বেদ উপনিষদের যে মন্ত্রগুলো, যে তত্ত্বগুলো, এগুলো কিন্তু আনন্দের বহিঃপ্রকাশ। এগুলো আনন্দেই তৈরি হয়েছে, এগুলো দুঃখ থেকে নয়। তার মানে ওগুলোর মধ্যে যেটি রয়েছে সেটি হচ্ছে আনন্দ। এটা এই সিগনিফিকেন্স হচ্ছে, এই জন্য গীতম শব্দটি বলা হচ্ছে। ঋষিভীর বহুধা গীতম ছন্দবীর বিবিধই পৃথক। তাহলে বিভিন্ন বেদে যে সমস্ত কথাগুলো বলা হয়েছে, যে তত্ত্ব বলা হয়েছে, এবং ব্রহ্মসূত্র পদেশ্চৈব, ব্রহ্মসূত্র, ব্রহ্মসূত্র মানে এটা এটা আমাদের বোঝার ভাববার দরকার নেই
যে আমরা ব্যাসদেবের রচিত যে ব্রহ্মসূত্র এটাই বলা হয়েছে, তা নয়। ব্রহ্মসূত্র মানে হচ্ছে ব্রহ্মকে নির্দেশিত করে যে সূত্র, সূত্র মানে সূচনা, সেটাই হচ্ছে ব্রহ্মসূত্র। পদেশ্চৈবা হেতু মতভীর বিনিশ্চিতেই। তো আমি তোমাকে কি বলবো, নিশ্চিত রূপে বলবো, যেখান থেকে এইগুলো হয়েছে এই সমস্ত তত্ত্ব তোমাকে সমাসেনা সংক্ষেপে ভাবে আমি নিশ্চিত রূপে বলবো। এবং এইটি বলতে গিয়ে 6 নম্বরটি খুব ইম্পর্টেন্ট শ্লোক, সেখানে তিনি সৃষ্টির যে ক্রম এটাকে বলেছেন। কি করে এই প্রকৃতি, অর্থাৎ যে অব্যক্ত প্রকৃতি, সেই প্রকৃতি কিভাবে মডিফিকেশন হয়ে ধীরে 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 একটা সৃষ্টির অবস্থা দাঁড়াচ্ছে। এখন এটা আপনি বলবেন যে কিভাবে পরিবর্তন হচ্ছে, আমি আগে বললাম আপনাকে, যদি একটা ছোলা থেকে আপনি গাছ বানাতে চান, তাহলে এই ছোলাটিকে আপনি প্রথম জলের কাছে রাখবেন, সে জলের সঙ্গে সংস্পর্শ হয়ে তার সঙ্গে একটা একটা আস্তে দেখবেন ছোট্ট একটা মানে একটা একটা অঙ্কুর হলো। এবার এই অঙ্কুরটি আস্তে আস্তে আবার তার ভিতরে পরিবর্তন হতে হতে একটা পাতা, একটা গাছ, একটা লতা হবে, যেটাকে আপনি মাটিতে বসালে আবার সেখান থেকে একটা বড় বৃক্ষ তৈরি হবে। এক্স্যাক্টলি এই যে চেঞ্জেসটা, এটাকে আমরা বলি বিকার। তাহলে এই প্রকৃতির মধ্যেও এরকম অব্যক্ত প্রকৃতি, যখন সেই প্রকৃতি গুটিয়ে একেবারে অব্যক্ত অবস্থায় যায়, আবার সেই প্রকৃতি ব্যক্ত রূপ ধারণ করেন। কিভাবে প্রকৃতি ব্যক্ত রূপ ধারণ করেন, তার যে এই চার্টটি, এই ফরমেশনটি, এই বিকার মডিফিকেশন, এইটা এখানে কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে। এবং এই শ্লোকের মধ্যে যেটি বলা হয়েছে আমরা সেটি খুব ইলাবোরেটলি এখানে বললাম। এটি হচ্ছে মহাভূতানি অহংকার বুদ্ধির অব্যক্তমেবচ ইন্দ্রিয়াণি দশৈকঞ্চ পঞ্চচেন্দ্রিয় গোচরাহ। ফলে ইন্দ্রিয় গোচরা মানে ইন্দ্রিয়ের বিষয়। তাহলে ইন্দ্রিয়ের বিষয়, ইন্দ্রিয় এবং পঞ্চ মহাভূত থেকে কিভাবে ইন্দ্রিয় এবং তার বিষয়গুলো তৈরি হয়েছে, তার যে ক্রম, এটা আমরা বললাম। কি আরেকবার ছোট্ট করে বলে নিই। প্রথম হচ্ছে অব্যক্ত প্রকৃতি, তাকে বলে অব্যক্ত। অব্যক্ত থেকে মহত্তত্ব বা বুদ্ধি, তারপর হবে অহংকার, অহংকার থেকে সূক্ষ্ম পঞ্চ মহাভূত, এবং তারপরে আকাশ, বায়ু, অগ্নি, জল, পৃথিবী। এই যে পরপর পরপর উপাদানগুলো, এগুলো থেকে তৈরি হচ্ছে ইন্দ্রিয় এবং ইন্দ্রিয়ের বিষয়। কি কি বিষয়? বিষয়গুলো হচ্ছে তার গুণাবলী। আকাশের গুণ হচ্ছে শব্দ, বায়ুর গুণ হচ্ছে স্পর্শ, অগ্নির গুণ হচ্ছে রূপ, জলের গুণ হচ্ছে রস, আর পৃথিবীর গুণ হচ্ছে গন্ধ। এইগুলো কি না, এগুলো বিশেষ গুণ। অন্যগুলো রয়েছে, কিন্তু এগুলো হচ্ছে তার বিশেষ গুণ। তারই সাত্ত্বিক বিকার থেকে তৈরি হচ্ছে ইন্দ্রিয়। তাই আকাশ তত্ত্বের সাত্ত্বিক বিকার থেকে তৈরি হয়েছে কর্ণ, বায়ুর সাত্ত্বিক বিকার থেকে তৈরি হয়েছে ত্বক, অগ্নির সাত্ত্বিক বিকার থেকে তৈরি হয়েছে চক্ষু। সেই জন্য দেখবেন অগ্নির সঙ্গে চক্ষুর আপনি এটা লিড করতে পারবেন। চোখ, অগ্নি যেমন সমস্তকে উদ্ভাসিত করে, সমস্ত কিছু প্রকাশিত করে দিতে পারে, চক্ষু ঠিক সেই একই রকম ভাবে। তার মানে এই তত্ত্বগুলোর সঙ্গে এই ইন্দ্রিয় এবং তার বিষয়গুলোর সঙ্গে কিন্তু সাদৃশ্য রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে। অর্থাৎ আমরা আগেও বলেছি, যে উপাদান থেকে যে জিনিসটি তৈরি হয়েছে, অর্থাৎ যাকে আমরা কারণ এবং যাকে কার্য বলি, কার্যের মধ্যে কারণের গুণাবলী থাকবেই থাকবে। আকাশ তত্ত্ব থেকে যখন কর্ণ তৈরি হয়েছে, আকাশের গুণাবলীর সঙ্গে কর্ণের গুণাবলীর মিল রয়েছে। রস হচ্ছে জলতত্ত্ব, জলতত্ত্ব থেকে জিহ্বা, তাহলে এই জিহ্বার সঙ্গে দেখবেন রসনা, রস, এগুলো সংযুক্ত রয়েছে। পৃথিবী হচ্ছে গন্ধ, সেখান থেকে হচ্ছে নাসিকা। তাহলে আশা করি আজকের এই বিষয়টি আমরা বুঝতে পারলাম। আমরা আজকে 4, 5, 6 এই 4টি শ্লোক, 3টি শ্লোক পড়লাম। 4, 5 এবং 6 এই 3টি শ্লোকের মধ্যে যে কথাগুলো বলা হয়েছে, যে ভগবান বলছেন অর্জুনকে তিনি এই বিষয়ে বলবেন, অর্থাৎ ক্ষেত্র বিষয়ে এখন বলা শুরু করেছেন। ক্ষেত্র বিষয়টি কি? এক কথায় তিনি বলেছেন শরীরকে ক্ষেত্র বলা হবে, আর এটাকে যিনি জানেন তিনি হচ্ছেন ক্ষেত্রজ্ঞ। কিন্তু এই ক্ষেত্র বিষয়টি যে আরো বিস্তারিত, আরো যে অনেক বড়, সেইটি এই মানে শ্লোকগুলোতে পরে পরে বলছেন। আশা করি পরিষ্কার হয়েছে, আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো জায়গা বুঝতে অসুবিধা হয়, তাহলে এইগুলোকে নোট করে প্রশ্ন লিখে রাখুন। ব্যাপার হচ্ছে, যখন রবিবারে আমরা প্রশ্ন বলতে বলি, তখন আপনাদের মাথায় আর প্রশ্ন আসে না। কি প্রশ্ন করব, কি প্রশ্ন করব করতে করতে হয়তো এমন একটা করে দিলেন, তুলসী গাছে জল দেবো নাকি এখানে বেলপাতায় করব, এইসব। এইগুলো কোনো প্রশ্ন নয়। এইগুলো এত দেখুন, যখন বেদ উপনিষদ পড়ছেন আপনি, তখন ওই তুলসী গাছে জল দেবো, দাঁড়িয়ে দেবো না বসে দেবো, ত্রয়োদশীতে তুলবো না একাদশীতে তুলবো,
এইগুলো এর সঙ্গে কিছু যায় টায় না। কোথায় আপনার তুলসী গাছের জল দেওয়া আর কোথায় আপনার এই সম্বেদ পরিষদের তত্ত্ব? এই প্রশ্নগুলো আপনি ভাবেন না বলে তখন আর প্রশ্ন না খুঁজে পেয়ে হ্যাঁ মহাজন বলেছে একটা প্রশ্ন পাঠিয়ে দাও, একটা দিয়ে দাও, তুলসী গাছের জল দেওয়া যাবে। দেখুন ওই প্রশ্নটা আমি খারাপ বলছি না, কিন্তু প্রশ্নের একটা তো লেভেল থাকবে, প্রশ্নের একটা তো স্ট্যান্ডার্ড থাকবে। সেই জায়গাগুলো তাহলে আমি সারা সপ্তাহ ধরে যে এই চর্চাগুলো হলো সেগুলো ইউজলেস হয়ে গেল। সেগুলো যে আপনারা শুনছেন না এটা প্রমাণ হয়ে যায় আপনাদের প্রশ্ন থেকে, যে এগুলো বলছেন বলতে থাকুন, আমরা কখনো অনলাইনে আসবো নিজেরা চ্যাটিং ম্যাটিং করবো, তারপরে প্রশ্ন দেওয়ার সময় বলবো সাধ্যর অন্ন খাওয়া যাবে কি, সাধ্য করলে কি হয়, অমুক ব্রাহ্মণে সাধ্য করা যাবে কিনা, এইসব বাজে বাজে এগুলো তো আমরা আলোচনা করি না, তো করছি আলোচনা। যে বিষয়গুলো আমরা আলোচনা করছি তার উপরে প্রশ্ন দিন, তাহলেই তো জিনিসটি আপনি আলোচনা করছেন, বুঝছেন, শুনছেন, এটা বুঝবো। তা নাহলে কি বুঝবো, আপনি শুনছেন না এটাই বুঝবো। দেখুন এটা আমরা বারবার বলেছি, হয়তো আপনাদের একটু শুনলে খারাপ লাগবে বা মনে কষ্টও লাগতে পারে, যে ব্যাপারটি হচ্ছে এটা আমরা কোনো এখানে এখানে এরম করতে বসিনি যে এটা দিয়ে আমরা একটা মানে কিছু একটা অ্যামিউজমেন্ট করতে বসেছি, আপনাদের একটা আনন্দ দিতে বসেছি, এরকম ব্যাপারটা নয়। এটাকে এভাবে নেবেন না। তার জন্য অন্য অনেক মাধ্যম রয়েছে, সেখানে এটা পাওয়া যাবে, নিঃসন্দেহেই পাওয়া যাবে। অনেক সিরিয়াস মানুষ আছেন যারা এটাকে খুব ভালোভাবে শুনছেন। তাই বলছি যখনই এটা চিন্তা করবেন যে প্রশ্নগুলো উঠবে ওটাকে নোট করে রাখুন। আপনার কাছে নিশ্চয়ই নোট বই থাকে, আপনি বই নিয়ে বসেছেন, নোট বইয়ের কাছে লিখে রাখুন যে এই এই ব্যাপার আমি ঠিক বুঝলাম না। তবেই দেখবেন এটা কমিউনিকেশন হবে। যখন আপনি পরে প্রশ্ন পাঠাবেন ওইগুলো তখন আপনি ক্ল্যারিফাই করতে পারবেন যে হ্যাঁ ওইটা কিন্তু বুঝলাম না, এটা আবার বলুন। তখন দেখবেন ভালো লাগবে। না হলে এটা একরকম যাবে আর আপনার প্রশ্ন আরেক রকম যাবে। তাতে বোঝা যাচ্ছে এটাই যে আপনি এগুলো ভালো করে শুনছেন না। এটা ঠিক খুব একটা ভালো আমাদের কাছে মানে ইন্সপায়ারিং বলে মনে হয় না। দেখুন এটা নিশ্চয়ই আপনারা মানবেন যে এই অনলাইন ক্লাসগুলো করবার জন্যে আমাদের অনেক অনেক পরিশ্রম থাকে। সেটা হয়তো আপনারা বুঝতে পারেন না, বুঝতে পারেন ওই ক্যামেরা স্টার্ট হয়ে গেল, এই তো এবারে শুরু হয়ে যাবে, আর কি করবে লোকটা বসে থাকে, কি করবে সারাদিন তো বসেই থাকে, ঠিক আছে করুক একটু বকর বকর নাহলে এটা কিন্তু নয়, ভাববেন না দয়া করে এরকম। ফলে এটার পেছনে অনেক সময় থাকে এবং সেই সময়গুলো যখন আমরা ব্যয় করছি একটাই উদ্দেশ্য আপনাদের একটু কাজে লাগবে যদি আপনারা এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করেন। চলুন এখন আমরা অভ্যাস পর্বে যাব।